बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো গতকাল আমার আলোচনায় পাকিস্তানের এই যে পররাষ্ট্র সচিব এসেছিল, কি কথা হয়েছে সেটা একটু মিসিং হয়ে গেছে সেই বিষয়ে, এবং তারা আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে সেই বিষয়ে। আর এর মধ্যেই সব আসবে, আরো আসবে। একটা প্রচার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী অসুস্থ, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, এই ধরনের একটি বিষয়ে কিছু কথা বলবো। তার আগে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই গত 2-3 দিনে পত্রিকায় দেখেছেন যে আমাদের টিউলিপ সিদ্দিকী সংসদ সদস্য, ব্রিটিশ পার্লামেন্ট 4 বারের সংসদ সদস্য, তাকে নিয়ে আবার কথা শুরু হয়েছে। যদিও সে ইতিমধ্যে নিজেই সাংবাদিকদের সামনে এসেছেন এবং চ্যালেঞ্জ করেছেন যে সে এমন কিছু করেন নাই, এবং যা কিছু বলা হচ্ছে সব তাকে তার মানহানি করার জন্য এবং মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। তো কয়েকদিন আগে দুদক থেকে তার বিরুদ্ধে একটা মামলা করেছে 1997 সালে, মানে তার আগের ঘটনা, কিন্তু 1997 সালে ইসলাম গ্রুপ, মানে আমাদের জহুরুল ইসলাম সাহেবের যে কোম্পানি, সেই কোম্পানির গুলশানে একটা প্লটের পাইয়ে দেওয়ার জন্য টিউলিপ তদবির করে তার খালা প্রাইম মিনিস্টারকে ইনফ্লুয়েন্স করে 36টা ফ্ল্যাট ইসলাম গ্রুপকে পাইয়ে দিয়েছেন। তার বিনিময়ে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে 97 সালের কথা। এটা 97 সালে টিউলিপ তখন স্কুলের ছাত্রী, স্কুলে পড়াশোনা করে, তার বয়স মাত্র 12-13 বছর। এরকম একটা বাচ্চা মেয়ে নিয়ে, তারা যার বাচ্চা মেয়ে, সে তদবির করছে প্রধানমন্ত্রীকে এটা দেওয়ার জন্য, সে এইসব তদবির বিজনেস করছে। এটা আপনাদের নজরে দিলাম, আপনারা বিচার করবেন যে কি। আর হচ্ছে, পৃথিবীর কোনো পাগল আছে যা আমি একটা লোকরে 36টা ফ্ল্যাট দিচ্ছি, আমাকে মাত্র একটা ফ্ল্যাট দিবে? পাগলও কোনো করবে না, ছাগলও এই কাজটা করবে না। অন্তত 10টা ফ্ল্যাট তো নিবে। আর এখনকার যুগগুলো তো জায়গায় তো 50-50 হয়ে গেছে। কোনো জায়গার ভ্যালু এত বেশি যে 40-60, ডেভেলপার 60% পায়, আর ল্যান্ড ওনার পায়, সরি, ডেভেলপার 40% পায়, ল্যান্ড ওনার 60% পায় ল্যান্ডের ভ্যালু অনুযায়ী, স্পেশালি গুলশান, বাড়ি, দারাবরণ, এইসব জায়গায়। তো এখানে আমার তদবিরে একজন 36 টাকা পাবে, আমাকে মাত্র 1 টাকা দিবে। এই হিসাবটা কোনো মানে তরিকার মধ্যে পড়ে? এই ধরনের একটা ফালতু হিসাব। তো এই যে দুদকের যারা এখন আছে, দুদক তো স্বাধীন, কিন্তু তারা তো এখন তদবির কেন্দ্র হয়ে গেছে। যে কিভাবে দুদক চেয়ারম্যান, সে নিজেই একটা দুর্নীতিবাজ, দুর্নীতির জন্য তার চাকরি গেছে বিমানের এমডি থাকা অবস্থায়। তারপরে এখন তাকে এনে প্রথমে বানাইছে স্বরাষ্ট্র সচিব, তারপরে বানাইছে হলো এখন তদবির করে এখানে আসছে এই কাহিনী করার জন্য। ওর কাজই হলো প্রধানমন্ত্রী পরিবারের সম্পর্কে একটা গুজব বের করা। তো চিন্তা করা যায়, এরা কি গাঁজা খায়? মানুষকে কি বুঝায়? কিছু লোক তো আছে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যা বলবে তাই বিশ্বাস করবে।
বিশ্বাস না করলেও বলবে এইটাই ঠিক। তো তাদের খোরাক জোগাচ্ছে এরা। তো এদের পরিণতি কি হবে এরা বুঝতে পারতেছে? পাবলিক এদের 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 কি বিচার করবে? ওদের তো মানে কি হবে, ওদের গণবিচার হবে, আদালতের বিচার পরে, আগে হলো গণবিচার। এই সমস্ত দুর্নীতি দমনের অফিসে বসে এরকম মহা দুর্নীতি করার জন্য। টাকা খাইলেই দুর্নীতি না, বিভিন্ন কাজেও দুর্নীতি হয়, সেগুলিও দুর্নীতি, অনিয়ম করলে এটা দুর্নীতি। যাই হোক, এটা আপনাদেরকে জানালাম যে 12-13 বছরের স্কুলের মেয়ে লন্ডনে পড়ে সে বাংলাদেশে তদবির করছে, আর 36 টাকা একজনকে পাইয়া দিব, সেখানে 1 টাকা দিচ্ছে। তো লজিকগুলি দেখেন কিভাবে সাজাইছে। এগুলিও মানুষ বিদেশে পত্রিকায় ছাপাবে, পয়সা দিবে, ছাপাবে। আপনারা জানেন যে পরশুদিন, আমাদের 17 এপ্রিল বাংলাদেশের সরকার গঠন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, যেটা এখন মুজিবনগর নাম, সেখানে শপথ গ্রহণ করা হয়েছে। গার্ডও বনা রয়েছে, শত শত বিদেশি সাংবাদিকরা ছিল। একটা ফর্মাল গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে। দেখেন এরা কত দুরন্দর লোক। স্বাধীনতা দিবস, স্বাধীনতার একটা, আমাদের মুক্তিযুদ্ধের একটা, আমাদের ইতিহাসের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন 17 এপ্রিল, যদিও এরা এখন আর এগুলি কেউ পালন করেন, এগুলির নামও নেয় না। এবং সেই দিন যে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটাকে সাবসাইড করার জন্য এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ওই দিন তাকে সময় দেওয়া হয়েছে, যাতে মানুষ এই পাকিস্তান নিয়ে আলোচনা করে। এটা একটা দুরূহসন্ধি উদ্দেশ্য, মানে অসৎ উদ্দেশ্য এটা করা হয়েছে। আচ্ছা যাক, তারপরে কি আলাপ আলোচনা হয়েছে সেটা তো পাকিস্তানিরা তো এখানে কিছু বলে যায় নাই, কিন্তু আমাদের এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা আমাদের যে পুরনো দাবিগুলি আছে, ক্ষমা চাইতে হবে, বিহারিদেরকে ফেরত নিতে হবে, যারা ফেরত যেতে চেয়েছে ফেরত নিতে হবে, এবং আমাদের যে পাওনা টাকা সেই পাওনা টাকা ফেরত দিতে হবে। তাইলেই আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে, তাতে কোনো আপত্তি নেই। এটা সেই 1974 সালের 22 এপ্রিল যখন ভুট্টো বাংলাদেশে আসছিল প্রাইম মিনিস্টার পাকিস্তান, তখন এই জিনিসগুলি সেটেল হয়েছে। ভুট্টো বলছে আমি যাই, এটার উপর ব্যবস্থা, আর কোনো ব্যবস্থা নেয় নেই। হিনা রাব্বানি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী 2011 সালের জুলাই মাসের 29 তারিখে আসছে রাত্রে, সকালবেলা প্রাইম মিনিস্টারের সাথে তার গণভবনের দেখা করছে। তখনও প্রাইম মিনিস্টার একই কথাগুলি বলছে, তখনও বলছে আমরা দেখতেছি। তো এখন এই ডাকাত দলের সর্দার ইউজ তো হইল যে তলে তলে ওনারা ওই লাইনের শো, কারণ ওনার সাপোর্ট বেজ হইল পাকিস্তানপন্থী, তো ওনাকে তো সেই কাজই করতে হবে। এখন উপর দিয়ে বলা হয়েছে আমাদের তো একটু অডিয়েন্সের জন্য, দেশের মানুষেরকে বোঝানোর জন্য তো বলতে হবে, এটা তোমরা সিরিয়াসলি নিও না, আমাদের কাজ যেটা আমরা সেটা সেইভাবে করে যাব। তো এনুস সাহেব কালকে বলছে যে দ্রুত সম্পর্ক উন্নয়ন করতে হবে। তা আপনি তো এটা বলেন নাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আনসেটেল জিনিসগুলোকে সেটেল করুন, তাইলেই আমরা সম্পর্ক স্বাভাবিক করার জন্য বা বন্ধুত্ব আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব। সেটা না বলে সে, ওইটা না বলে সে বলছে যে যত দ্রুত আমাদের সম্পর্ক স্বাভাবিক করতে হবে। 1 2 নম্বর কথা হচ্ছে যে, মেইন কথা হচ্ছে যে তারা আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 450 কোটি, মানে $4.5 বিলিয়ন। হ্যাঁ, ওই সময়ের হিসাবে $4.5 বিলিয়ন আসে, কিন্তু ওই সময় যে আমাদেরকে যে টাকাটা দিল না, এই টাকার তো একটা ইন্টারেস্ট আছে।
এই টাকা যদি আমাকে তখন দিত, আমাদের দেশকে দিত, বঙ্গবন্ধু এই টাকাটা যদি আমাদের দেশের অবকাঠামো, ওরা তো সব ধ্বংস করে দিয়ে গেছে, রাস্তাঘাট, পোল, ব্রিজ, কল কারখানা সমস্ত কিছু শেষ, ইলেকট্রিসিটি সব শেষ করে দিয়ে গেছে। তো এই টাকা দিয়ে তো আমরা দেশটা পুনর্গঠন করতে পারতাম। সেই সময় তো মাত্র 7 টাকা ছিল, $1 বিনিময়ে 7 টাকা ছিল। আমরা তো এই টাকা দিয়ে আমাদের দেশটা ঠিক মতো গুছায় ফেলতে পারতাম, বঙ্গবন্ধু করে ফেলতে পারতো, এবং আমাদের দুর্ভিক্ষ হতো না। এই 27,000 লোক মারা গেছে এই টাকার জন্য মারা গেছে, আমার পাওনা টাকা না দেওয়ার জন্য মারা গেছে। এই ক্ষতিপূরণ তো তাদেরকে দিতে হবে। প্লাস আমি কেন $4.5 বিলিয়ন চাইব? আমাকে এইটার, আমি যদি তখন বিশ্ব ব্যাংক থেকে টাকা নিয়েছি বা বিভিন্ন সোর্সের থেকে আমরা লোন নিয়েছি, সেই লোনটা যে আমাকে পরিশোধ করতে হয়েছে, আমাকে তো উইথ ইন্টারেস্ট পরিশোধ করতে হয়েছে, আমার সেটা ক্যালকুলেট করতে হবে। সবচেয়ে স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন হলো স্বর্ণের দামে, যে ওই সময় আমি $4.5 বিলিয়ন কতটুকু স্বর্ণ পেতাম, এবং সেই স্বর্ণের দাম এখন দাম কত, ওর বেচলেও তো সেই এত টাকা হবে না। আমি একটা হিসাব করে দেখেছি, এই $4.5 বিলিয়ন যদি আমি তখন স্বর্ণ কিনে আমেরিকার রিজার্ভে রেখে দিতাম, আমার ডলার যেমন স্ট্রং হতো, আজকে এই স্বর্ণের দাম আমার হতো কত টাকা? $142 বিলিয়ন হতো। কারণ ওই সময় স্বর্ণের দাম ছিল 300 টাকা ভরি। তা আমরা তো ভিক্ষা চাচ্ছি না, ওরা হলো ভিক্ষুক, ওদের কাছে আমরা কেন চাইবো? আবার আরেকটা প্রশ্ন নতুন করে আনছে যে আমরা বাহবা নেওয়ার জন্য। আমরা ওই সময় এই বন্যা হয়েছিল নভেম্বরে, 70-এর নভেম্বরে, 12ই নভেম্বর, উপকূলে ভোলায়, হাতিয়াটা, নোয়াখালী, সব সেখানকার জন্য বিশ্ব সংস্থা থেকে বিভিন্ন যাতে আমাদেরকে 200 মিলিয়ন দিছে, সেটার হিসাব চাইছে। আমরা কি ভিক্ষুক নাকি? আমরা ওই $100 মিলিয়ন পিছনে ঘুরবো? ওরা ভিক্ষুক হয়েছে, ওরা তো ইন্টারন্যাশনালি রিকগনাইজ ভিক্ষুক, ওরা ওটা খেয়ে ফেলুক, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রিলিফের টাকা খাওয়ার অবস্থায় বাংলাদেশ এখন আর নাই, ওরা এগুলি নিয়ে ভিক্ষা করুক, ভিক্ষুকের জাত হয়ে গেছে ওরা এগুলি কাজ। আমার মূল টাকা আমার উইথ ইন্টারেস্ট, উইথ ড্যামারেজ আমাকে ফেরত দিতে হবে। বিফোর দ্যাট দেয়ার উইল বি নো গুড রিলেশন। রিলেশন তো আছেই, পাকিস্তানের সাথে তো আমাদের কোনো কিছু বন্ধ নেই, তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। প্রায় সময় তো পাকিস্তানের হাই কমিশনার প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে, সবার সাথে দেখা করে, কোনো সমস্যা নেই তো। না, এমন তো না বলা হয়নি যে না আমরা তাদের সাথে, ওদের সাথে কোনো কথা বলবো না, দেখাবো না। প্লাস আমদানি রপ্তানিও চলতেছে, আমদানি রপ্তানি করছে আমাদের এখান থেকে, তো ওদের ওখান থেকে $600-650 মিলিয়ন ইম্পোর্ট হয় প্রতি বছরই। আমদানি তো বন্ধ নেই, আমদানি তো করতেই পারে। সম্পর্ক খারাপ থাকা অবস্থায় আমদানি করতে পারে, কোনো আমাদের কোনো আপত্তি নেই, যদি সেটা গুণগত মান ঠিক থাকে, আর্থিক সুবিধা থাকে, দামে কম থাকে, মানে কম মানে হলো যে সঠিক দাম থাকে, এবং ট্রানজিশনাল টাইমটা কম থাকে, ট্রান্সপোর্টেশন টাইমটা কম থাকে। ওকে, নো প্রবলেম, সেটা তো করতেই আছে। সেটা যেই দেশের থেকেই হোক, আমি ভারত বলি না, আমেরিকা বলি না, সৌদি আরব বলি না, যেই দেশের থেকেই আমরা কমে পাবো উইথ কোয়ালিটি অ্যান্ড টাইম সেভিংস, আমরা সেখান থেকে নেবো, কোনো সমস্যা নেই। এটা পাকিস্তান না কোনটা সেটা আমাদের বিষয় না। বাট আমাদের সাথে যে সম্পর্কের কথা তারা বলে, দেখেন আজকে স্টেটমেন্ট দিল পাকিস্তান ফরেন মিনিস্ট্রি থেকে, সেই স্টেটমেন্টে আমাদের যে দাবিগুলি ছিল এটার বিষয়ে একটা কথাও বলে নেই যে হ্যাঁ বাংলাদেশ আউটস্ট্যান্ডিং কিছু আছে, ডিমান্ড আছে, বা তাদের কিছু ক্লেম আছে, এটা আমাদেরকে আবারও বলা হয়েছে, আমরা এটা নিয়ে আলোচনা করব, সামনে আমরা এটা নিয়ে এগিয়ে যাব। নাথিং লাইক দ্যাট, একটা শব্দ ব্যবহার করে যে স্টেটমেন্টটা আমি বললাম। তারা ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, বার্তিপ্রতিম সম্পর্ক, তিনটার একটাও আমাদের সাথে তাদের নাই। তাদের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক হলো আমাদেরকে শোষণ করার সম্পর্ক, আমাদেরকে বুটের তলায় চেপে রাখার সম্পর্ক, আমাদেরকে গুলি করে মারা, 30 লক্ষ লোক মারা, 2 লক্ষ মা বোনকে ইজ্জত নষ্ট করার, এই হলো ঐতিহাসিক সম্পর্ক। আর সাংস্কৃতিক কোনো সম্পর্কই নেই। আমার ভাষার জন্য তারা আমাকে গুলি করে মারছে, সেখান থেকেই তো শুরু হয়েছে আমাদের পার্থক্য। তো সাংস্কৃতিক কিসের সম্পর্ক? ভাষার মিল নেই। ও কি বলবে আমি বুঝবো না, আমি কি বলবো ও বুঝবো না, তাহলে আমার সাথে তার সম্পর্কটা কিসে? দিস ইজ দ্য বেসিস অফ দি কালচার। কোনো কিছুর সাথে কোনো, তার পোশাকের সাথে আমার মিল নেই, তার খাওয়ার সাথে আমার মিল নেই। আমরা ভাত খাই, তারা রুটি খায়, তারা কি পরে, আমরা শাড়ি পরি, আমরা লুঙ্গি পরি,
শার্ট পরি, গেঞ্জি পরি, পায়জামা পাঞ্জাবি, আমাদের স্টাইলে। ওদের স্টাইলে তো আমরা কাপড় চোপড় পরি না, তো ওদের স্টাইলে তো আমরা গান বাজনা করি না, ওদের স্টাইলে তো আমরা সিনেমা বানাই না, নাটক করি না, কবিতা পড়ি না, নাথিং। There is no similarity with cultural কি বলে heritage or anything, practice, nothing. আবার বলে যে ভ্রাতৃত্ব, তা আমার সাথে তার কিসের ভ্রাতৃত্ব? আমাকে ধ্বংস করার জন্য প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্র করছে। ওদের এখানকার এজেন্ট লাগিয়ে রাখছে, ওদের এখানকার দালালগুলি লাগিয়ে রাখছে, পাকিস্তানি শাবকগুলি লাগিয়ে রাখছে। কোনো কিছু হলে বিহারিরা ওখান থেকে অস্ত্র নিয়ে আসা সেখানে জ্বালাও পড়াও করে। তোর সাথে আমাদের কিসের ভ্রাতৃত্ব? ওরা আছে কখন আমাদেরকে মানে কোন ক্ষতি করবে, এটাই হলো ওদের স্বার্থ। ওরা তো চায় যে ইন্ডিয়ার সাথে আমাদের সাথে বাজাবাজি করুক। ওরা তখন নকে নকে হ্যাঁ এবার ঠিক আছে, প্রতিশোধ নেওয়ার জন্য। যাই হোক, এই হলো পাকিস্তানের ভাতৃপ্রতিম সৌহার্দ্যপূর্ণ সফরের। আমি তো চাইবো যে 27 তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবে, উপপ্রধানমন্ত্রী, সেদিন ঢাকায় মানববন্ধন হোক, যে আমরা আমাদের পাওনা ফেরত চাই, পাকিস্তানিদেরকে এখান থেকে ফেরত নাও, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। এই তিনটায় টার্মস দিয়ে আমাদের তো চতুর্দিকে মানববন্ধন, যমুনার দিকে, ইনুস সেন্টারের দিকে মানববন্ধন করে যাওয়া উচিত। আমি আশা করি মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন চেষ্টা করুন আগামী 27শে এপ্রিল যমুনামুখী মানব প্রতিবাদ এবং আমাদের দাবি আদায়ের পক্ষে পদযাত্রা করার জন্য। তাতে ইউনূস সাহেবেরও বলতে সুবিধা হবে না, দিস ইজ পিপলস ডিমান্ড। আমাদের থেকে দাবি না থাকলে তারাও মিনমিন করবে, বলবে না। আমাদের থেকে সেই দাবিটা উঠতে হবে। আশা করি আপনারা সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ যারা আছেন তারা এটা নিয়ে প্রেস ক্লাবের সামনে, অন্তত প্রেস ক্লাবের সামনে দাঁড়ান এবং যমুনার দিকে যান, বাধা দিবে, সমস্যা নাই, এটাও তো আমাদের প্রেসে আসবে। দেখেন, কিছুদিন আগে একটা, আসলে আজকে শুক্রবার তো আমি একটু অর্থনীতি বিষয়ে টুকটাক কিছু কথা বলতে চাচ্ছি। কিছুদিন আগে আমাদের একটা বিনিয়োগ সামিট হয়েছে। ওই বিনিয়োগ সামিটে 8 থেকে 10 কোটি টাকা খরচ করা হয়েছে। ওখানে বিডার চেয়ারম্যান বানাইছে প্রতিমন্ত্রী মর্যাদা, আর একটা ফটকা বাজরে নিজে যেমন বার করছে এরকম বের করে নিয়ে আসে। এই অল্প বয়সে, এই 40-42 বছর বয়সে 10টা চাকরি চেঞ্জ করছে। তার প্রেজেন্টেশন নাকি বিশাল একটা কিছু হয়ে গেছে। আমি দেখলাম প্রেজেন্টেশনটা, বিনিয়োগ বোর্ডের বিনিয়োগ সম্মেলন হয়েছে সেখানে। এটা হলো, এই প্রেজেন্টেশন হলো ভ্যারাইটি শো হয় না আমাদের দেশে। আমাদের দেশে ওই যে বিভিন্ন অনুষ্ঠান হয়, কালচারাল অনুষ্ঠান হয়, সেখানে কমেডি স্টাইলে যে সমস্ত অডিয়েন্সকে মানে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি করা হয় প্রেজেন্টার, ওই ধরনের সিলি অ্যান্ড ফানি প্রেজেন্টেশন। এটা কোনো প্রেস্টিজিয়াস প্রেজেন্টেশন হইতে হবে, বিকজ ইউর অডিয়েন্স ইজ এ প্রেস্টিজিয়াস, দে আর দ্য ইনভেস্টার্স। অন্যান্য যদিও সেখানে কোনো ইনভেস্টার আসে নাই, আসছে হলো ওরা বানাইছে উলফাউল লোক ধরে আইনা, বিভিন্ন কোম্পানির থেকে ম্যানেজার ট্যানেজার হিসেব লেভেলে ধরে আইনা বসায় এদেরকে বিনিয়োগ বানাইছে। তো তারপরে যাইতেই হোক, প্রেজেন্টেশনটা থাকবো উইথ ডিগনিটি, যে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে কেন তোমরা আমাদের দেশে আসবা। These are the things we have and these are the things others do not have. Others আমাদের কম্পিটিটর কারা বিনিয়োগে? আমাদের কম্পিটিটর ইন্ডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এইসব দেশ হলো আমাদের কম্পিটিটর। তো তাদের দেশের থেকে যে জিনিসটা আমাদের দেশে বেশি অ্যাট্রাকটিভ, we must concentrate on that, we must expose that.
প্রেজেন্ট দ্যাট দিস ইজ আওয়ার ফ্যাসিলিটিস। সেগুলোর মধ্যে নেই। শুধু বলছে কি আমাদের দেশ বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো। আরে ভালোটা তো এক্সপ্লেইন করতে হবে। তো সবচেয়ে ভালো কে, এই সবচেয়ে ভালো পরিবেশটাতে তৈরি করছে সেটা তো আর বলবে না। এটা ছিল একটা বিরান ভূমি। এটাকে যে আজকে ওরা বিনিয়োগের হ্যাভেন বলতেছে, হু মেড ইট? ইট ইজ শেখ হাসিনা হু মেড দিস হেল ইনটু এ হ্যাভেন। আর কেউ আসলে তো কানে কানে বলে যে দেশটা ধ্বংস করে দিয়ে গেছে, মানে কনভারসেশনের সময় শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়ে গেছে। তো ধ্বংসস্তূপকে তারা এখন হ্যাভেন বলে। যাক সে কথা। তারপর আউটকাম কি, নেট রেজাল্ট কি? এটার নিট রেজাল্টটা কি? এখানে নিট রেজাল্ট হলো, দেখেন কত বড় ফটকাবাজ। একজনের প্রতিশ্রুতি দিছে 250 মিলিয়নের মতো। তারা চিন্তা করতেছে এখানে যদি ইফ এভরিথিং গোজ ওয়েল দেন উই মে ইনভেস্ট $200 to $250 million। অ্যান্ড মানুষের কাছে যদি বলে 250, মানুষের তো সাধারণ মানুষ তো আর বুঝবে না, সবাই তো আর বুঝবে না 250 মিলিয়ন অনেক কি জিনিস, কত টাকা। এইটাকে কনভার্ট করে আসছে কত বড় ধান্দাবাজ, ফটকাবাজ। এই ছেলে তো অল্প বয়সে স্প্রে পাকা, অল্প বয়সে মানে কিভাবে মানুষ টুইস্টিং করে মানুষকে ধোকা দিবে ওই জিনিস শিখে গেছে। এই জন্যই তো এগুলো ওই যে গ্রামীণ কল্যাণে ইয়া ছিল, উপদেষ্টা বানাইছে ওরা, ওই সময় এই ট্রেনিংগুলো ইউনিভার্সিটির কাছ থেকে নিচ্ছে। এই জন্যই তো তাদের ধরে নিয়ে আসছে যে ফটকাবাজি করতে হবে। ওই 250 মিলিয়ন না বললে 250 এটা আবার কি ইয়া, এই জন্য এটারে 3100 কোটি টাকা বানাইছে। মানুষ ওই বাপরে বাপ 3100 কোটি টাকা তো কম, এটা তো এই ধরনের লোক আছে, আবার এগুলি প্রচারও করছে। আমি কয়েকটা ইয়েতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, কয়েকজন ভিডিও মেকার আছে যারা ওই যে ইউটিউবার, 3300 কোটি দেখছেন কত টাকা বিনিয়োগ করে। এইগুলো আমাদের ইউনুস সাহেব। তো ওনাদের ইউনুস সাহেবের যখন কেউ জিগায় না, সারা বিশ্বে বের করছে টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালীদের মধ্যে একজন। আমি তো মনে করি এটা ইউনুস সাহেবের যারা যে স্ট্রাকচারের মানুষ, যে নোবেল লরিয়েট শান্তিতে পুরস্কার পায়, যে প্রেসিডেন্সিয়াল মেডেল পায় ইউনাইটেড স্টেটসের, যে কংগ্রেশনাল মেডেল পায় ইউনাইটেড স্টেটস, তার কাছে 100 জনের মধ্যে 37 নম্বরের ব্যক্তি। এইটা নিয়ে যদি তাদের এখন নাচতে হয়, তার মানে আগের যা আছে সব বেচা কিনা করে খাওয়া শেষ, সব ইউজড হয়ে গেছে, এখন তো নতুন কিছু নেই। তো এখন ওই 37 নম্বরে টাইম ম্যাগাজিন, তাও ডেমোক্রেটিক পার্টির একটা পত্রিকা, ওই হিলারি ক্লিন্টনদের, আবার এটার জন্য লেখছেও আবার হিলারি ক্লিন্টন, ওনার যে মানে বাপ গুরু আর কি, পৃষ্ঠপোষক, মেইন পৃষ্ঠপোষক তার ইউনুস সাহেবের। তো সে আবার এটার উপরে লেখছে। তো তারাই তার মধ্যে সিরিয়াল নাম্বার দিচ্ছে 37 নম্বর। তো এখন যদি আমি বলি যে শেখ হাসিনা আরো বহুত আগে এই কি বলে এই টাইম ম্যাগাজিনে কাভার ফটো সহ আসছে, আয়রন লিডার ক্যাপশন, কাভার ফটো, একদম কাভার ফটো। আর ওই 100 জনের মধ্যে শেখ হাসিনাও এরকম আসছে 2018 সালে। এগুলি অনেক পুরান ইতিহাস, সেটা নিয়ে আমরা অত ইয়া না। এগুলি নিয়ে শেখ হাসিনা কি করছে শেখ হাসিনা জানে, সারা বিশ্ব জানে, যেখানেই গেছে। এই ওনার ওস্তাদ ওবামারা এই বিভিন্ন জায়গায় যায়, এই বিল ক্লিন্টন বিভিন্ন জায়গায়, জাতিসংঘের মহাসচিব বিভিন্ন জায়গায় যায় শেখ হাসিনাকে কোট করছে যে উন্নয়ন কাকে বলে, যে দেখতে চাও গো টু বাংলাদেশ and talk to শেখ হাসিনা। এই হলো এদের বিনিয়োগের অবস্থান। ওই আরেক বাণিজ্য মন্ত্রী আছে, আমি স্টুপিডই বলি, এগুলো এরা রাস্কেল। ইন্ডিয়া যখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, বলে যে না না আমাদের কোনো ক্ষতি হবে না, এটা আমাদের কোনো সমস্যাই না, আমরা আমাদের এখানের এই ঢাকা এয়ারপোর্ট, কি সিলেট এয়ারপোর্ট, এগুলির একটু গুজগাছ করে নিলে কোনো সমস্যা। কত বড় একটা ব্যবসায়ী, তো নিজে তো আর কিছু করেন না। বাবা আকিজ সাহেব খুব ভালো মানুষ ছিল, টাকা দিয়ে গেছে 100 কোটি টাকা, সেগুলি বৈশা খায়। কোনো প্রতিষ্ঠান নাই যে একটা প্রতিষ্ঠান তার লাভজনক। এটা হলো ওই যে প্রথম আলো ডেইলি স্টারের আবিষ্কার, গত বছর তার সেরা বিজনেসম্যানের উপহার দিয়ে, সব লুজিং কনসার্ন,
তারপর সেরা বিজনেসম্যানের পুরস্কার দিয়া তারপরে ইউনূস সাহেবের বুঝাইছে এই লোক সেরা বিজনেসম্যান, হি নোজ বিজনেস ভেরি ওয়েল, স্টাবলিশ বিজনেসম্যান, গুড, সে ম্যানেজ করতে হবে, তারা ঢুকেছে এর মধ্যে। তার তো বিজনেসের কোনো কাজ নাই, তার হলো শেখ হাসিনার বিরুদ্ধে কতক্ষণ বলবে, কি বলবে, কত বেশি বলতে পারবে, এই হলো তার কাজ, আর কোনো কাজ নেই। সে বলছে, এখন আবার কালকে বলতেছে আমাদের 2000 কোটি টাকা ক্ষতি হবে। তো তুই কত বড় স্টুপিড, এখন নিজেই চিন্তা করে। এই কথা বলার আগে তো তোর এই পথ থেকে সরে যাওয়া দরকার ছিল। আমি তুই বলছিস এই কারণে সে আমার থেকে তো 12-13 বছরের বয়সে ছোট, সরি। তো এই সমস্ত স্টুপিড লোকজন এখানে প্রত্যেকটা জায়গায় বসে, প্রত্যেকটা জায়গায়, একেবারে এ টু জে, টপ টু বটম, ইউনূস থেকে শুরু করে একদম যা আছে ওর, ওই যে ফারুকি না কি আছে একটা, এগুলির কাজই হলো মানে বসে থাকার, কি টিকে থাকার কাজই হলো সারাদিন ফ্যাসিবাদ 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 করবে, স্বৈরাচার 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 করবে, এই আর কোনো কাজ নেই। এখন আবার নতুন করে আবিষ্কার করছে কয়েকজনে, দেখলাম যে কয়েকটাতে আমাকে ভিডিও ক্লিপ পাঠিয়েছে, শেখ হাসিনা এমন গুরুতর অসুস্থ যে তাকে সিঙ্গাপুরে পর্যন্ত গোপনে নিতে হয়েছে, সে খুব গুরুতর। এটা এই ঠিক এই ম্যাথোলজিটা, এই মেথডটা ইউজ করছে এই ওয়েস্টার্ন মিডিয়া, এই বিবিসি, CNN, স্কাই নিউজ, এই ইউরোপিয়ান নিউজ এজেন্সিসগুলো 2022 সালে 24শে ফেব্রুয়ারি যখন ইউক্রেনে স্পেশাল অপারেশন শুরু করলে পুতিন, তার 15-20 দিন পর থেকে এই প্রোপাগান্ডা শুরু হলো পুতিনের ক্যান্সার, ডাক্তার বলছে 6 মাসের বেশি বাঁচবে না। পুতিন সিঁড়ির থেকে পড়ে গেছে, কাপড়ে চোপড়ে মল ত্যাগ করছে, কথা বলতে পারতেছে না, এই জন্য সে 6-7 দিন পর্যন্ত, এই 10-12 দিন পর্যন্ত মিডিয়ার সামনে আসতে পারতেছে না। এইরকম একেবারে সবগুলো পত্রিকা আর্টিকেল পর্যন্ত লাগছে, নিউ ইয়র্ক টাইমসে কত কিছু করছে। এরা তো যা বলে আমাদের দেশের মিডিয়াগুলো, অন্য কোনো পৃথিবীর আর কোনো মিডিয়া তাদের কাছে নাই। তাদের কাছে হলো ওই CNN কি বলছে, আল জাজিরা কি বলছে, BBC কি বলছে, গার্ডিয়ান কি বলছে, নিউ ইয়র্ক টাইমস কি বলছে, ওই ওয়াশিংটন পোস্ট কি বলছে, টাইম ম্যাগাজিন কি বলছে, ইকোনমিক্স কি বলছে, এগুলির মধ্যে আছে। এরা যে টোটালটা একটা সিন্ডিকেট, এটা জানে তারা, আমি জানি, তারা জানবে না, তারা আরো বেশি জানে। কিন্তু ওইটার রেফারেন্সই যা বলবে এখানে আপনারা নিজেরাই চিন্তা করি, ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আমাদের এখানে কি প্রচার করা হয়েছে। আমি লিখছিও আমার ফেসবুকে যে ভাই পৃথিবীতে আরো বহু পপুলার নিউজ এজেন্সিজ আছে, ক্রস চেক করো, এইটাও দাও ওইটাও দাও। মানুষ, আমরা পাবলিক জাজ করবে যে কোনটা সত্য না, তারা ওইখান থেকে যা সাপ্লাই দিয়ে, রয়টার্স আছে, অমুক সমুক, এরা এইটাই সাপ্লাই দেয়। তো এখন নামছে শেখ হাসিনাকে নিয়ে, তা অসুস্থ, তার মানে কি কর্মীরা হতাশ হয়ে যাওয়া, আল্লাহ শেখ হাসিনা আমাদের নেত্রী অসুস্থ, নেত্রীর বয়স হয়ে গেছে, হইতেও তো পারে, তাহলে আমাদের কি উপায় হবে? এই যে একটা মেন্টাল চাপ সৃষ্টি করা, এই হলো নতুন কৌশল। কি বলতেছে? এই জন্যই তো সে চেহারা দেখা না, খালি অডিওতে কথা বলে। সে চেহারা দেখাবে না তো, সেদিনই চেহারা দেখাবে। আর এগুলি তো সব হলো বোকাস, প্রতিদিনই সে কথা বলতেছে, প্রতিদিনই আমরা আমাদের সাথে যোগাযোগ আছে। সো এগুলি নিয়ে চিন্তা করার কিছু নাই। শি ইজ অল রাইট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শি ইজ মোর স্ট্রঙ্গার দ্যান এভার। এবং সে যখন ওই অডিওতে বলে, কান পেতে শুনবেন, সে টেবিলে এরকম চাপটায় 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 কথা বলে যে ইউনূসের বিচার আমি করবো, বলছি আমি বিচার করবই, ওর লুটপাটের সমস্ত হিসাব আমি নেব, এগুলি সে টেবিলে চাপটায় চাপটায় বলে। সো বুঝতে হবে তার মানসিক অবস্থাটা কত স্ট্রং। আমি আজকে বলে দিচ্ছি শেখ হাসিনা কখন সামনে আসবে। এক, উনি যেদিন নরেন্দ্র মোদীর সাথে প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার কথা বলবে, সেদিন আসবে ক্যামেরার সামনে। और ইন্টারন্যাশনাল সাংবাদিক সম্মেলন করবে, সেদিন আসবে ক্যামেরার সামনে। और যেদিন ঢাকায় আসবে সেদিন সবাই দেখবে। দিস ইজ দি 3 ওয়ে টু সি হার
নেক্সট টাইম। দোয়া করেন আল্লাহ যেন নেত্রী হায়াত দান করে, সুস্থ থাকে। আমার মতো কোটি কোটি মানুষ নির্ধারণ করে রেখেছে তাদের মোনাজাতের মধ্যে, আল্লাহ তার আয়ুর যদি শর্ট থাকে, আমাদের আয়ু থেকে নিয়ে তাকে আয়ু বাড়াইয়া দাও, আমাদের সুস্থতা থেকে নিয়ে তাকে সুস্থ রাখো। আমি না, শুধু সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ইনশাআল্লাহ এই প্রার্থনার বলে আল্লাহ যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা উত্তীর্ণ হয়ে সগৌরবে স্বমহিমায় বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবেন। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।